Welcome my English class, dear student, honorable colleague, respect those who are watching me. Assalamu alaikum wa rahmatullah. I'm Shanara, assistant teacher, English, Rajshahi Court Academy, Rajshahi. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 6-এ ইংলিশ গ্রামারের ক্লাস আমরা করছিলাম। আমরা আমাদের সিলেবাস দেখে রুটিন মতো ক্লাস চালিয়ে যাচ্ছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা এর আগেও হয়তো পেয়েছো, কিন্তু পুরোপুরি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ আলোচনা আমাদের ভালোভাবে শোনা দরকার। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে টেন্স। আসলে টেন্স না জানলে কোনো গ্রামারের কোনো জায়গাতেই সফল হওয়া যায় না। এই জন্য আমাদেরকে ভালোভাবে এই টেন্সটা আয়ত্ত করতে হবে। হ্যাঁ বন্ধুরা, টেন্স আমরা সবাই জানি। এই টেন্স কাকে বলে সেটাকে আমাকে জানতে হবে। যে আমরা যে কথা বলি, ইংলিশে বলি আর লিখি আর মুখে কথা বলি, আমাদের এই কথাটা আমরা দেখব যে তিনটা অবস্থায় আমরা করে থাকি, অর্থাৎ তিনটে সময় বা তিনটা কাল আমরা লক্ষ্য করব। তা আমরা প্রথমে আগে জেনে নিব যে আসলে টেন্স কাকে বলে। এটা আমরা মনে হয় সবাই জানি, তারপরও আজকে জানব যে ক্রিয়ার কালকে টেন্স বলে। এটাকে আরেকভাবে বলা যায় যে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। যাই বলি না কেন একই কথা, কেমন? ক্রিয়ার কালকে টেন্স বলে বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এখন এই টেন্স বানানটা কি আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি। আমরা যে ইংলিশে 10 লিখি, TEN 10 মানে কি 10, তার সাথে SE। খেয়াল করে দেখো, টেন্স বানানটা আমরা দেখতে পাচ্ছি খুব সহজ। আমরা এই টেন্স বানানটা করতে যে অনেক সময় অনেক ভুল করি, তা করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি আগে টেন্স কাকে বলে। ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ ক্রিয়া মানে কাজ। এই কাজটা কোন কালে কী অবস্থা হচ্ছে সেই অবস্থাকে বলা হচ্ছে টেন্স। এই টেন্স হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। এইটাও আমরা জানি, টেন্স 3 প্রকার, যথা নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, দেন নাম্বার 2 past tense, last one future tense। কেমন? আমরা এই টেন্স 3 প্রকার জেনে নিলাম, জানলাম টেন্স কাকে বলে এবং ও কত প্রকার ও কি কি। কেমন? এখন এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তিনটা পেলাম, এই তিনটার আবার ক্যাটাগরি আছে। তাহলে এগুলোর সংজ্ঞা যদি আমাদেরকে কেউ বলতে বলে, আমরা সংজ্ঞা তো বেশি জরুরি না, খালি বুঝতে পারলেই হলো। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ করা, যাওয়া, হওয়া, খাওয়া হচ্ছে বা হয়েছে, এ ধরনের কিছু বোঝালে তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো। পাস্ট টেন্স কোনটা? যেই কাজটা অতীতকালে সম্পূর্ণ হয়ে গেছে, পিছনে হয়ে গেছে, আগে হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স কোনটা? যেটা হচ্ছে ভবিষ্যতে হবে। কেমন? ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তাহলে আমরা প্রেজেন্ট মানে কি দেখে নিত? বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। পাস্ট টেন্স মানে কি? দেখো, অতীতকাল। দেন ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এগুলো আমরা জেনে নিলাম যে তিনটা আমাদের কাল রয়েছে, তাই তো? এই 3 প্রকার টেন্স আবার লক্ষ্য করে দেখবা তোমরা যে আবার 4 ভাগে বিভক্ত, অর্থাৎ আমরা যে কাজগুলো সম্পূর্ণ করি সেই কাজগুলো 4টা পর্যায়ে আমরা লক্ষ্য করে থাকব। সে আলোকে আমরা এখন প্রেজেন্ট টেন্সের 4টা বিষয় জানব।
এখন দেখো আমি যে এখন প্রেজেন্ট টেন্সের 4টা লিখছি, একইভাবে কিন্তু পাস্ট টেন্সের 4টা, ফিউচার টেন্সেরও 4টা। এই যে 3 4 12টা, এই 12টা টেন্স লেখার জন্য আমাদের বেশি না কয়েকটা ওয়ার্ড স্পেলিং জানতে হবে। দেখো আমরা যে কয়টা ওয়ার্ড জানা খুবই জরুরি, তার মধ্যে 7টা ওয়ার্ডের কথা আমি তোমাকে বলবো। কেউ যদি 7টা ওয়ার্ডের স্পেলিং পারে তাহলে কিন্তু সে 12 প্রকার টেন্স অনায়াসে লিখতে পারবে। কেমন? দেখো আমি লিখে ফেলছি 7টা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। দেন 5 নাম্বার কী হবে জানো? ইনডিফিনিট। 6 নাম্বার হবে কন্টিনিউয়াস। দেন 7 নাম্বার হচ্ছে পারফেক্ট। এখানে দেখো আমরা কয়টা শব্দ লিখেছি? 7টা। এই 7টা শব্দের যে স্পেলিং পারে সে কিন্তু 12 প্রকার টেন্স লিখতে পারে। এটা তোমরা একটু ভালোভাবে গুরুত্বের সাথে নাও, তাহলে 12 প্রকার টেন্স লিখতে আমাদের আর কোনো কষ্ট হবে না। টেন্সের বানানটা তুমি খেয়াল করে দেখো, আমরা টেন্স লেখার সময় টেন্স যে কত রকমের করে লিখি দেখো। কেউ লেখে ধরে এই রকমের, দেখো টেন এইরকম করে, কেউ কেউ লেখে টেন্স বানান কত যে ভুল পন্থা করি আমরা, এইরকম করে। কেউ টেন্স বানান লেখে দেখো এই রকমের, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে যতগুলো আমি লিখেছি দেখো সবগুলোই কিন্তু ভুল, সব বানানগুলোই ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে এইটা। আমি যেটা শুরুতে বললাম, প্রথমে আগে লিখবো আমরা TEN 10। কেমন? 10 মানে 10, তার সাথে একটা SE যোগ করে দেব, টেন্স বানান হয়ে গেছে। তাহলে এভাবে করে আমরা টেন্স বানানটা ভালোভাবে যেন বুঝে ফেলে। দেন আমরা এই প্রেজেন্ট বানানটা দেখতে পাচ্ছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট। ইনডিফিনিটে দেখো তোমরা যে ভুলটা করো বারবার, এই ডি এর পরে অনেক সময় আই দিয়ে দাও না, ডি এর পর হবে কি ই। ইনডিফিনিট, এই ফিনিট বানানো আমরা ঠিক করি, কিন্তু দেখো ডি, এই ইন ডি, ডি বানান করতে যে সময় কি লিখে দিই? ডি আই লিখে দিই না, ডি এর পর হবে ই। তাহলে ইনডিফিনিট। আর কন্টিনিউয়াস বানানে তোমাদের ভুলটা কোথায় হয়? আমাদের কন এবং টি, এখানে কোনো ভুল হয় না, এই নিউয়াস শেষে ভুল হয়। নিউয়াস বানানটা লেখার সময় আমি তোমাদেরকে বলবো যে এখানে দেখো এন এবং এস এর মধ্যেখানে 3টা আছে ভাওয়েল। এই 3টা ভাওয়েলের ভিতর 2টাই হচ্ছে ইউ, এবং 2 পাশে আছে ইউটা, মধ্যখানে আছে আর একটা ভাওয়েল ও। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেলে দেখো, তাহলে এ ইউ ও ইউ, এখানে যে 3টা ভাওয়েল আছে সে ভাওয়েল 3টা কী কী? ইউ ও ইউ। তাহলে কন্টিনিউয়াস বানানটা কত সহজ হচ্ছে দেখো, কন্টি, এটা আমরা সবাই পারি, কন্টি, তাই না? এরপরে দেখো NUOUS, নিউ আস, এই জায়গাতে আমাদের ভুলটা হয়ে যায়। আর যেন ভুল না হয় আমরা কি করলাম? কন্টিনিউয়াস, ফোর্থ লেভেল যুক্ত একটা শব্দ আমরা এখানে স্পেলিংটা জেনে নিলাম। দেন পারফেক্ট, পারফেক্টটা কিন্তু খুবই সোজা, PER, পারফেক্ট, FECT, পারফেক্ট। দেখো এই 7টি বানান আমরা প্রয়োগ করে বা ব্যবহার করে আমরা কিভাবে 12 প্রকার টেন্স খুব সহজে লিখে ফেলতে পারছি। এই বানানগুলোর ভিতরে আবার যেন কনফিউশন না থাকে, পারফেক্ট বানান কি, ইনডিফিনিট বানান কি, অ্যান্ড কন্টিনিউয়াস বানান কি, এটা আমাদের ভালো করে মাথায় নিতে হবে। এখন আমরা লিখব কি? প্রেজেন্ট টেন্স আবার কয় প্রকার? 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। দেখো যথা নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট। একটু আগে আমরা ইনডিফিনিটের বানানটা দেখলাম, দেখো ইনডিফিনিট টেন্স। ওকে, 2 নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস বানানটা আমি দেখলাম UOUS, কন্টিনিউয়াস টেন্স। দেন 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে দেখো যে আমরা 4 প্রকার প্রেজেন্ট টেন্সের যে 4টা ক্যাটাগরি তা আমরা কত সহজে
লিখে ফেলেছি। এখানে যেই 7টা স্পেলিং প্রথমে দেখলাম, 7টা ওয়ার্ডের স্পেলিং করলাম, সেই 7টা ওয়ার্ডই আমরা দিয়ে কত সহজে প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্টের 4টা আমরা ভাগ দেখিয়ে দিলাম। একইভাবে আমরা যদি বলি এখানে যে পাস্ট টেন্স আবার কয় প্রকার, পাস্ট টেন্স হচ্ছে আবার 4 প্রকার। কেমন? এই পাস্ট টেন্স 4 প্রকারের যদি আমরা প্রকারভেদ লিখতে যাই তখন আবার কি করব দেখো, শুধু এখানে যে প্রেজেন্ট ছিল ওই প্রেজেন্টটাকে উঠিয়ে দিয়ে আমরা এখানে দিলাম কি পাস্ট। খেয়াল করছো? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, দেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কত চমৎকারভাবে জাদুকরীভাবে আমরা 8 প্রকার টেন্স জেনে নিলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি ফিউচার ইনডিফিনিট আছে, একটা ফিউচার টেন্স আছে। এই ফিউচার টেন্স আবার হচ্ছে 4 ভাগে বিভক্ত। ফিউচার টেন্স কয় প্রকার? 4 প্রকার। এই ফিউচার টেন্স 4 প্রকার লিখতে গিয়ে আবার কি করব আমরা, এই পাঁচটাকে রিমুভ করে দিয়ে এখানে আমরা লিখে দিব ফিউচার। তাহলে কি হলো? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আমরা কত সহজে 12 প্রকার টেন্স একদম সঠিক স্পেলিং সহ করে ফেললাম। কিভাবে পারলাম? ওই যে প্রথমেই 7টা ওয়ার্ডের আমরা সঠিক স্পেলিংগুলো জেনে নিয়েছিলাম, যার কারণে খুবই সহজে কয়েক মিনিটের ভিতরে আমরা 12 প্রকার টেন্সের নামগুলো লিখে ফেলতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব, এই 12 প্রকার টেন্স জানা আমাদের খুবই জরুরি। তোমরা ক্লাস 6-এর বন্ধু, তোমরা যদি এগুলো ভালো করে না জানো তাহলে কিন্তু কোনো গ্রামারের কোনো কাজই ভালোভাবে শিখতে পারবে না। তোমাদের দেখবা তোমাদের ক্লাস 6 থেকেই আছে টেন্স এর ব্যবহার, সেটা কিভাবে আমরা দেখব। রাইট ফর্ম ভার্বও কিন্তু আমাদেরকে এখনই দিয়ে দেওয়া হচ্ছে, যদিও আমরা চেষ্টা করি 6-এর বন্ধুদেরকে একটু আলাদা করে দেওয়ার। তারপরও মানে ওই যে থিমটা ক্লাস 10-এ যে থিমে আছে সেই থিমেই কিন্তু তোমাদেরকে আমাদের শিখাতে হচ্ছে। সো টেন্স জানা খুবই আমাদের জন্য জরুরি। সো এই ক্লাসটা খুব গুরুত্বের সাথে আমরা নেব। আজকে আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সটা আমাদের খুব ভালো করে জানতে হবে। এই টেন্সটা জানার জন্য আমি তোমাদেরকে বলবো যে 5টা বিষয়ের প্রতি আমরা খুব গুরুত্ব রাখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একমাত্র ব্যতিক্রম আমরা নিয়ম পাবো, সেগুলো আমরা এখন জেনে নেব। তাহলে আমরা এখানে কী করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানছি। এই প্রেজেন্ট ইনডিফিনিটটা আসলে কি? প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে সেই টেন্স যেটা বর্তমানকালে কোনো কাজ করা, যাওয়া, হওয়া, খাওয়া, সাধারণ একটা কথা বলবে, হ্যাঁ, এগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদের বর্তমানে যে গ্রামারটা, আগে একটা যে মেথডটা ছিল সেখানে কিন্তু বাংলা থেকে ইংরেজি করার একটা সুযোগ ছিল, বা আমাদের সিলেবাসটা ওভাবেই করা হতো, সেভাবে আমরা প্রশ্ন ছুড়ে দিতাম। এখন কিন্তু বাংলা নাই বললেই চলে, বাংলার কোনো কিছুই নেই। তারপর আমি তোমাদেরকে বলবো, কোনো সেন্টেন্স যদি তোমাকে চিনতে হয়, বাংলায় যদি কেউ তোমার সামনে উপস্থাপন করে, তখন তুমি কিভাবে চিনবা যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য আমরা শুরুতেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি, চিনিবার উপায়। বাংলায় যদি তোমাকে কেউ একটা সেন্টেন্স দেয় এবং বলে এটা কোন টেন্স, তখন তুমি কি করবা? তখন তোমাকে চিনে নিতে হবে যে বাংলা ক্রিয়ার শেষে দেখবা তোমরা স্বরেওয়া, অন্তুস্তোয়া, হর্ষই, এ ইত্যাদি থাকবে। এই যে ইত্যাদি থাকবে তার মানে কি, উদাহরণটা কেমন হবে? যেমন আমি ভাত খাই, তাই না? এই যে আমি ভাত খাই, এখানে কি আছে বলো? খাওয়া হচ্ছে একটা কাজ, তার সাথে কি আছে? হর্ষই যোগ হয়ে গেছে, তাই না? তাহলে বাংলা ক্রিয়া শেষে আমরা কি পেলাম বলো তো? হর্ষই পেয়ে গেলাম।
এই হর্ষইটা দেখো এখানে সরে ওয়া অন্তুস্থ হর্ষ এরকম বলেছি। ঠিক একইভাবে যদি আমি বলতাম যে সে ফুটবল খেলে, তাহলে খেলা একটা কাজ, এই খেলার সাথে কি যোগ হয়েছে, এ যোগ হয়ে খেলে হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বুঝতেই পারছি। আমরা সেই উদাহরণটাও লিখি, দেখো যেমন সে ফুটবল খেলে, কেমন? তাহলে এখানে খেলা আমরা সবাই জানি একটা কাজ, তার সাথে কি যোগ হয়েছে, তার সাথে এ যোগ হয়েছে। তাহলে এই যে আমি যে এখানে আমরা কি বাংলাটা বলি কি স্বরবর্ণ, আর ইংরেজিতে আমরা কি বলি ভাওয়াল। তাহলে এই স্বরবর্ণগুলো দেখো আমাদের যে ক্রিয়ার সাথে যোগ হয়ে যাচ্ছে, এগুলো দেখে আমরা চিনে নিব যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে গঠন প্রণালী বা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা জানা কিন্তু খুব জরুরি। এই স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা আমরা দেখে নিব। প্রথমেই আছে সাবজেক্ট, এরপরে হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব এর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আমি একটু ভেঙেই বলি, প্রেজেন্ট ফর্ম অথবা এটাকে আমরা আরেক ভাষায় বলতে পারি বেস ফর্ম। দেন হবে অবজেক্ট। এটা বুঝতে নিশ্চয় কষ্ট হচ্ছে না আমাদের, সাবজেক্ট টু সাবজেক্টই। দেন মূল ভার্বটার হবে কি প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম। মানে আমরা ভার্বগুলোকে সাধারণত চারটি অবস্থায় দেখতে পাবো। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে পাবো, পাস্ট ফর্মে পাবো, পাস্ট পার্টিসিপল ফর্মে পাবো, আর একটা হচ্ছে আইএনজি বা জিরান্ড অবস্থায় পাবো। তো এখানে যেই কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওই যে স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়তে যে রেগুলার ইরেগুলার ভার্ব যখন পড়ছি, ভার্বের যে ক্যাটাগরি আছে আমাদের ইংরেজি গ্রামারে, সেখানে দেখবো আমরা গ্রামার বইগুলোতে চমৎকার করে ওখানে ভার্বের 3টা ফর্ম দেওয়া আছে। কেমন? প্রেজেন্ট ফর্ম, দেন পাস্ট ফর্ম, আর লাস্ট ওয়ান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই রকমের 3টা ফর্ম দেওয়া আছে, তোমরা দেখবা। যেমন ধরো আরও বাংলা করে বলে দিই, ডু, ডিড, ডান, এরকম করে আছে। কিন্তু আসলে এটা হচ্ছে বেজ ফর্ম, এটা হচ্ছে বেজ ফর্ম বা মূল ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটা সেটাকে বলা হয় বেজ ফর্ম। তো এই যে 3টা অবস্থা, এছাড়াও ভার্ব আরও একটা অবস্থায় থাকতে পারে, সেটা হচ্ছে আইএনজি যুক্ত অবস্থায় বা জিরান্ড যুক্ত অবস্থায়। কেমন? তাহলে আমরা স্ট্রাকচারটা জেনে নিলাম। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখন আমি যে রুলসটা বলবো, সেই রুলসটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া আর কোথাও তুমি খুঁজে পাবা না। সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হবে বলো তো? ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। হ্যাঁ, এখানে একটু কথা থেকে যাই যে ম্যাডাম কোথায় এস যোগ করব আর কোথায় ইএস যোগ করব। এখানে একটা কথা আমরা দেখব যে আমরা রুলস হিসাবে এটা বলতে পারি সহজ করার জন্য, যে সমস্ত ভার্বের শেষে সিএইচ, এসএইচ, ডবল এস, এক্স এগুলো থাকে, তাদের সাথে সাধারণত ইএস যোগ করে আমাদের করতে হয়। আর অন্যান্য ভার্বের সাথে শুধুমাত্র এস যোগ করলে হয়ে যায়। তাহলে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে সাবজেক্ট যখন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই সময় কিন্তু এই রুলসটা আমার প্রয়োগ করতে হবে, অন্য ক্ষেত্রে কিন্তু না। তাহলে আমরা দেখব প্রত্যেকটা সেন্টেন্সে যে সাবজেক্টের যে রূপটা থাকে, এই রূপটা 6টি অবস্থায় থাকে। কেমন? 6টি অবস্থা, অর্থাৎ পার্সন জানি আমরা 3 প্রকার এবং প্রত্যেক পার্সনে 2টা করে নাম্বার আছে। সেক্ষেত্রে ওই যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা 6টা রূপে থাকবে। কেমন? এই 6টা রূপের ভিতরে একটা রূপ হলো যে সাবজেক্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার।
এরকম করে 3টা পার্সনই 2টা করে নাম্বার আছে। তাহলে আমরা কখন এস বাই এস লাগাবো? যখন সাবজেক্টটা হবে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা 5টা বিষয়ের দিকে সজাগ দৃষ্টি রাখবো। তার মধ্যে আমরা কয়টা আলোচনা করলাম? 3টা আলোচনা করে ফেলেছি। প্রথমে দেখেছি বাংলায় কখনো যদি আমার সামনে কোনো কথা এসে যায় সেটা কোন টেন্স তা যেন চিনে নিতে পারি, এই জন্য আমরা প্রথম কথাটা লিখলাম। এরপরে যেটা লিখলাম সেটা হচ্ছে স্ট্রাকচার, যেটা 12 প্রকার টেন্সেরই আমাদের স্ট্রাকচার জানতে হবে, সেই স্ট্রাকচারটা লিখে ফেললাম। এরপরে 3 নাম্বার লিখলাম সাবজেক্ট যদি কোনো সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি করব। এরপরে যেটা লিখব সেটা হলো সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয়, সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয় তাহলে আমরা কি করব? তাহলে সাবজেক্টের পূর্বে আমরা ডু অথবা ডাজ পাবো। ডু অথবা ডাজ বসে। কেমন? যেমন আমরা উদাহরণ দিই, এখানে আমি 2টা উদাহরণ দিব কারণ তোমাদের ডু এবং ডাজ 2টা বিষয় আছে। দেখো আমরা ইন্টারোগেটিভ বলেছি, ডাজ হি প্লে ফুটবল, একটা বললাম নোট অফ ইন্টারোগেশন, এটা বললাম কি ডাজের ব্যবহার গেল। এবার ডু, দেখো ডু ইউ নো মি, নোট অফ ইন্টারোগেশন। আচ্ছা, আমরা কেন 2টা উদাহরণ দিলাম? এখানে ডু এবং ডাজ 2টা বিষয় আছে। তাহলে বাক্যটা সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক হয় তখন আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডু অথবা ডাজ পাবো। এখন ডু কোথায় পাবো, ডাজ কোথায় পাবো? হ্যাঁ, একটু আগে যেটা জানলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বাই এস, এখানে সেই কথাটা লাগিয়ে দেবো যে সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা ডাজ পাবো, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারের বাইরে হয় মানে বাকি 5টা রূপে থাকে তখন আমরা কি পাবো? ডু পাবো। তাই পেয়েছি দেখো সাবজেক্ট এখানে ইউ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? নো, এটা হচ্ছে সেকেন্ড পারসন। সো এর আগে আমরা কি পেয়েছি? ডু পেয়েছি। তাহলে এই রুলসটা মনে হয় আমরা বুঝতে পেরেছি যে সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয় তখন আমরা কি করব? সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ পাবো। লাস্ট ওয়ান আমাদের যেটা মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেটা হচ্ছে সেন্টেন্সটি যদি না বোধক হয়। কেমন? সেন্টেন্সটি যদি না বোধক হয় তাহলে সাবজেক্ট এর পর ডু নট অথবা ডাজ নট বসে। সাবজেক্টের পর কী পাবো আমরা? ডু নট অথবা ডাজ নট। তাই দেখো আমরা উদাহরণ লিখি এখানে, যেমন রিমা ডাজ নট লাইক হিম। কেমন? রিমা তাকে পছন্দ করে না। আচ্ছা, এখানে কিন্তু ছিল 2টা, একটা ডু নট আর একটা ডাজ নট। আমরা ডাজ নটের ব্যবহার করে ফেলেছি, আর একটা তাহলে ডু নট। আচ্ছা, এখানে আমরা ডু নটের একটা উদাহরণ দিই, যেমন ধরো দে ডু নট সিং সং। তারা গান করে না। কেমন? তাহলে এখানে দেখো রিমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি ডাজ নট পেয়েছি। আর দে মানে তারা, এটা থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার।
কি, তাই না? দে মানে যে তারা, এই তারা মানে কি একজন কি না, কয়েকজন আছে এখানে, অর্থাৎ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কিন্তু আর ডাজ নটটা হবে না, কি হবে? ডু নট। তাই হয়েছে দে ডু নট সিং এ সং। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বলেছিলাম 5টা বিষয় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আলাদাভাবে জেনে নেব, যাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কোনো সমস্যা না হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরও যে বিষয়গুলো আছে সেটা হলো যে চিরসত্য কথা, যেটা একেবারে চিরসত্য, সেই চিরসত্য কথা এবং তোমার অভ্যাসগত ঘটনা, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এখন ধরো আমাকে কেউ একটা কাজ দিল, এই ধরনের একটা সেন্টেন্স আমি এখানে লিখি, দ্য আর্থ, এখানে দিল ধরো মুভস, অথবা মুভি দিল, হ্যাঁ, অনেক সময় টু মুভ দেয়, কেমন? টু মুভ, তাহলে দি আর্থ টু মুভ রাউন্ড দ্য সান। ওকে, তাহলে এইটা কি করব আমরা, দেখো এই যে সূর্য, যে পৃথিবী যে গোলাকার, দ্য আর্থ রাউন্ড দ্য সান, সূর্যের চতুর্দিকে, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, তাই না? এটা একেবারে চিরসত্য কথা, এটার মধ্যে কোনো প্রকার মিথ্যা জড়িত নাই, চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য কথাটা আমরা জেনে নিলাম, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হলে তাহলে আমাদের স্ট্রাকচারের কাছে যেতে হবে। স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমেই সাবজেক্ট হবে, আমরা দেখতেই পাচ্ছি এখানে সাবজেক্ট আছে দ্য আর্থ, এরপরে দেখো দে টু মুভ, এই টু আমরা যখন অ্যান্সার করব তখন কিন্তু এই ব্র্যাকেটের সাথে টুটা উঠে যাবে, টু এবং ব্র্যাকেট অ্যাট এ টাইম উঠে যাবে। এখানে কি থাকবে? মুভ, যেটা মূল ভার সেটা থাকবে, কিন্তু দেখো এখানে একটা এস লাগবে, কেন? দি আর্থ, এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এই যে আর্থ, এটা আই উই ইউ কোনোটাই না, তাহলে নিশ্চয়ই এটা থার্ড পারসন এবং একটি মাত্র সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আমরা জেনে নিলাম। তাহলে এখন কি হবে? ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে এখানে যেটা ই দেওয়া আছে আমরা শুধু একটা এস দিব, রাউন্ড দ্য সান। মানে বুঝতে পেরেছি আমরা যে হ্যাঁ, চিরসত্য কথা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের গঠন করতে হবে। এরপরে যেটা বলবো অভ্যাসগত ঘটনা, তাহলে আমরা এটাকে কিভাবে একটু করতে পারি? চিরসত্য কথা অথবা চিরন্তন সত্য, যেগুলো হবে চিরন্তন সত্য সেগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এরপর যেটা বলবো সেটা হচ্ছে অভ্যাসগত ঘটনা। অভ্যাসগত যত ঘটনা আমরা দেখব আমাদের কথাবার্তায় চলাফেরায়, এই সবগুলোই কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন অভ্যাসগত ঘটনা কি, দেখো একটা বাচ্চা প্রতিদিন তো ভাত খাবে মানুষ, তাই না? ভাত খায়, অথবা স্টুডেন্টের কাজ হচ্ছে রেগুলার স্কুলে যাওয়া, তাই না? তো এগুলো কি তার অভ্যাস, হ্যাঁ, প্রতিদিন সকাল হলে, সকাল 10টা বাজলে তার ক্লাসে যে হাজির হতে হয়, এগুলোকে বলা হয় অভ্যাসগত ঘটনা। তো আমরা লিখে ফেলি একটা সেন্টেন্স, যেমন ধরো হি টু গো টু স্কুল ডেইলি। কি দেখলাম আমরা? সে প্রতিদিন স্কুলে যায়, এটা তার অভ্যাস। তাহলে আমরা একটু আগে রুলসে জেনে নিয়েছি যে চিরন্তন যে মানে অভ্যাসগত যে ঘটনা সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, জেনে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন জানার পর আমাদের কী করতে হবে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এটা ঠিক করতে হবে। তাহলে আমরা এখন কি করব? এখানে হি সাবজেক্ট আছে, দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা গোয়ের সাথে ইএস যোগ করে দেব। কেমন? গোয়ের সাথে কি করলাম? ইএস যোগ করে গোজ করে দিলাম। হি গোজ টু স্কুল ডেইলি। তেমন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে
আমাদের এই বিষয়গুলো জানা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, এরপরে আমরা টেন্সের যে প্রকারভেদ দেখলাম, তাতে দেখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে ভালোভাবে বুঝতে পারবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু তার জন্য কঠিন কিছু না। আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জেনে নেব। এখন তাহলে আমরা কি জানব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি তা এখন আলোচনা করব। আমরা প্রথমে যেটা বলেছিলাম বাংলা ক্রিয়া শেষে চেনার জন্য, এটা প্রথমে বললাম। এরপরে দেখো যে তোমরা এরপরে যদি বাংলায় কোনো সেন্টেন্স আছে যে কোনো কাজ, কোনো মানে ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছেন, হইতেছে, করতেছে ইত্যাদি বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু আমরা মূলত যেটা এখন জানবো সেটা হচ্ছে শুধু স্ট্রাকচারগুলো জেনে নেব। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হবে, প্রথমে হবে সাবজেক্ট, দেন হেল্পিং ভার্ব হিসাবে হবে এম, ইজ, আর, ওকে, প্লাস মূল ভার্ব যেটা থাকবে তার সাথে কি হবে? আইএনজি, দেন অবজেক্ট। এটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। দেখো আমরা এখানে নতুনত্ব একটা পেলাম, যেটা প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল না। প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো হেল্পিং ভার্ব ছিল না। এখানে এসে দেখলাম যে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হিসাবে এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিটে হেল্পিং ভার্ব ছিল না, এটা না বলে আমরা এমন বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার জন্য আমরা ডু, ডাজ বা ডু নট, ডাজ নট পেয়েছি। হ্যাঁ, এখানে যেটা পেলাম হেল্পিং ভার্ব হিসাবে সেটা হচ্ছে এম, ইজ, আর। তাহলে একটা টেন্সের যখন স্ট্রাকচার জানা যায় তখন অসংখ্য টেন্সকে কিন্তু আমরা, অসংখ্য সেন্টেন্স কিন্তু কারেকশন করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম এম, ইজ, আর এগুলো কোথায় কোনটা ব্যবহৃত হবে? আমি আবারও সেই কথা ফিরে যাচ্ছি যে আমরা যখন সাবজেক্ট দেখব, এই সাবজেক্টটা কয়টা রূপে থাকবে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, 6টা রূপে থাকবে। 6টা রূপে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের অবস্থান হবে 6টা রূপে। এই 6টা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। এই যে 6টা অবস্থা, সেই 6টা অবস্থাতেই আমরা এম, ইজ, আরের ব্যবহারটা প্রয়োগ করব। দেখো এম কোথায় হবে? এম আমরা সবাই জানি একটি সাবজেক্ট আছে আই, ওকে। এই আইটার জন্য কিন্তু এমটা একদম রিজার্ভ, আর কারো ভাগে এটা যাবে না। কেবলমাত্র একমাত্র আয়ের পরে হবে এম, আর এই এমটার কোথাও ব্যবহৃত হবে না। তোমরা কখনো দেখেছো হি এম, দে এম, বয়েজ এম? না, দেখবে না। শুধুমাত্র আয়ের পরে এম হেল্পিং ভার্বটা ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এম এর কাজটা শেষ হলো। এবার দেখো ইজ, ইজটা কোথায় ব্যবহার করব? এটা খুব মজার, খুব সহজ। সেটা হচ্ছে কি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে হচ্ছে ইজ। খুব কি কষ্ট হচ্ছে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, করিম, রহিম হতে পারে ইত্যাদি। দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং এক বচন বোঝাচ্ছে। যখন সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা এই ইজটা পাবো, ইজ নামের হেল্পিং ভার্বটা আমরা পাবো। তাহলে এইটাও নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে আমরা পাবো ইজ। এরপরে একটা বাকি আছে, সেটা হচ্ছে আর। দেখো বন্ধুরা, আর এর ব্যবহার তাহলে অনেক থেকে গেল। অর্থাৎ যে 6টা রূপে সাবজেক্ট থাকে তার 2টা আমরা আলোচনায় নিয়ে আসলাম। একটা হলে আয়ের পরে এম, আর একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে ইজ। তাহলে এখনও সাবজেক্টের 4টে রূপ রয়েছে, এই 4টে রূপের পরে হবে কি আর। তার মানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, দেন থার্ড পারসন প্লুরাল নাম্বার।
এই চারটা অবস্থাতেই আমরা হেল্পিং ভার্ব হিসাবে পাবো আর। কেমন? তাহলে আমরা মনে হয় এম, ইজ, আর এর ব্যবহারটা বুঝতে পেরেছি। ছোট্ট বন্ধুরা, তোমরা ক্লাস 6-এর বন্ধু, তোমরা এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবা, ক্লাসটা গুরুত্বের সাথে নিবা। যখন তোমার সুবিধা, সে সুবিধা মতো দেখবা ক্লাসটা, এবং কোনো যা বুঝতে কষ্ট হলে তুমি আমার ইনবক্সে কমেন্ট করবা, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। দেন দেখো, আমরা বুঝতেই পারছি ভার্বের পরে আইএনজি, এটা খুব সহজ একটা বিষয়, আর শেষে অবজেক্ট। তো একটা উদাহরণ না দিলে কেমন হয়? দেখো, আমরা উদাহরণ সেট করি। প্রথমে আই দিলাম, আই অ্যাম ড্রয়িং এ পিকচার। আমি একটা ছবি আঁকতেছি। ওকে, দেখো আমি প্রথমে সাবজেক্ট লিখেছি, অ্যামিজারের একটা নিয়েছি, ভার্বের সাথে আইএনজি দিয়েছি, দেন অবজেক্টটাও লিখেছি। এই স্ট্রাকচারের বাইরে কিন্তু যাওয়া যাবে না। ওকে, এরপরে দেখো, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস বাট ইন্টারোগেটিভ। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তোমার কাছে থাকবে তখন স্ট্রাকচারটা কেমন হবে? তখন হবে কি, দেখো প্রথমেই হবে অ্যাম অথবা ইজ অথবা আর। এই অ্যাম ইজ আরের একটা হবে, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি, তারপরে হবে অবজেক্ট, লাস্ট অন কী হবে জানো? নোট অফ ইন্টারোগেশন। তারপরে শেষ হবে তোমার স্ট্রাকচারটা। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আলোচনা করছিলাম, এবং তার স্ট্রাকচারের পর যেটা বললাম সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ থাকলে আমরা কি করব। এখন দেখো, যদি নেগেটিভ থাকে এই সেন্টেন্সটা, এই টেন্সে, তাহলেও কী করব আমরা? নেগেটিভের ক্ষেত্রে কি করতে হবে? প্রথমেই সাবজেক্ট, তারপরে অ্যাম, সাবজেক্টের পরে সাধারণত কি হয়? ছোট হাতে লিখতে হবে আমাদের, অ্যাম, ইজ, আর। এর যে কোনো একটা হবে। ওকে, এর যে কোনো একটা হবে, আর তার সাথে কি হবে? একটা নট বসবে। দেন ভার্ব বসবে, আমরা সবাই জানি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এবং এখানে দেখো কি হবে? একটা ফুল স্টপ হবে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার যদি আমাদেরকে বলে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ একসাথে করতে বলে, তখন কি করব? দেখো, এখানেও ঘাবড়াবার কিছু নাই, খুবই সহজ। আমরা এই যে দুটো শিখেছি, এই দুটার প্রয়োগ করলেই হয়ে গেল। এখানে আমরা শুরুতেই ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ মানে হচ্ছে অ্যাম, ইজ, আর। এই তিনটে তো থাকলে হেল্পিং ভার্ব, তার সাথে একটা নট, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেটা হয় সেটা তো দিতেই হবে, প্লাস অবজেক্ট, দেন লাস্ট অন কি? নোট অফ ইন্টারোগেশন। যেহেতু এখানে কি ইন্টারোগেটিভও আছে, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ দুটোই আছে, এই জন্য আমাদের এই নটও দিতে হবে হেল্পিং ভার্বের পরে। আমরা নট বসিয়ে দিতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আমরা এই নটটা যদি সাবজেক্টের পরে বসাই তা কিন্তু রাইট। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়গুলো আলোচনা করলাম। এগুলোর আসলে আরও প্র্যাকটিস দরকার, আমরা সামনে আরও প্র্যাকটিস করব। তো যত প্র্যাকটিস করব তত আমরা বেশি শিখব। আমরা একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা এখানে এই সেন্টেন্সটাকে আমরা কি করতে পারি? দেখো, একটা যে সেন্টেন্স তোমাদের সামনে আমি থ্রো করেছি, এই সেন্টেন্সটারই একটু অবস্থানটা চেঞ্জ করে দিই। এটাকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে বলে তখন আমি কি করব? দেখো, আমি করে ফেলছি, অ্যাম আই ড্রয়িং এ পিকচার, অ্যাম আই ড্রয়িং এ পিকচার, নোট অফ ইন্টারোগেশন। দেন ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ যদি বলে আমাকে, তখন আমি কি করব? অ্যামন্ট অথবা অ্যাম নটই লিখি আমরা পুরোপুরি, অ্যাম নট আই ড্রয়িং এ পিকচার। আমি কি একটা ছবি আঁকতেছি না? ওকে, দেন এরপরে শুধু যদি আমাকে নেগেটিভ করতে বলে তখন আমি কি করব? আই অ্যাম নট ড্রয়িং এ পিকচার। ওকে,
তাহলে দেখো একটা একটা সেন্টেন্সকে আমরা কয়টা বানালাম, আরও 3টা বানালাম, মানে 4 অবস্থানে নিয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেন্সের প্রেজেন্ট টেন্স পড়ছিলাম আজকে। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা এগুলো আরও বাসায় প্র্যাকটিস করবে। এক্সারসাইজ বইগুলোতে যেগুলো আছে আমাদের গ্রামার বই, সেগুলো থেকে বাসায় প্র্যাকটিস শুরু করে দাও। আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং এই রুলসগুলোকে আবার সেখানে ব্যবহার করব। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে রুটিন মতো সঠিক সময় উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।